রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে চালকেরা। আমরা ৩-৪ ঘন্টা দাঁড়ায় রয়েছি, আমরা গ্যাস পাইতেছি না। আমরা গ্যাসের সিরিয়াল আপনার পাম্পে গেলাম, আমরা গ্যাস পাই না। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment. We will try our best. শহীদ জিয়া হত্যার আসামি মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার, 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল। শাপলা চত্বর হত্যার আনুষ্ঠানিক অভিযোগ 27 জুলাই, জানালেন চিফ প্রসিকিউটর। 1 বছরের মধ্যে শেষ হবে জুলাইয়ের মামলাগুলোর তদন্ত। স্বাস্থ্য খাতকে আরো মানবিক ও দক্ষ করে তোলার আহ্বান ডাক্তার জুবায়দার। হলি ফ্যামিলি হাসপাতালে তুলে দিলেন কৃতি শিক্ষার্থী সম্মাননা। প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির, কটাক্ষ রাহুল গান্ধীর। অনড় সিজেপি গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার আশঙ্কা। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা সহ সারা দেশের সিএনজি পাম্পে ফের গ্যাসের তীব্র সংকট। কয়েকদিন ধরেই এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকেরা, যেখানেই যাচ্ছেন সেখানেই দীর্ঘ সারি, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মহেশখালী টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি। সংকট কেটে যাবে শিগগিরই। সিএনজি স্টেশন থেকে যানবাহনের জন্য গ্যাস নেওয়া এখন যেন ধৈর্যের বিরাট একটা পরীক্ষা। কেউ আসছেন ভোর রাতে, কেউ ভোরের আলো ফুটতে না ফুটতেই। দীর্ঘ সারিতে অপেক্ষাটা ঘন্টার পর ঘন্টা, কারো লাগছে 4 ঘন্টা, কারো লাগছে আরো বেশি। কেউ বা আবার ঘুরছেন এই পাম্প থেকে সেই পাম্পে। রাজধানী জুড়েই এমন পরিস্থিতি। গ্যাস নাই, গ্যাস আপনার 1 সপ্তাহ 15 দিন যাবতেই ঠিকমতো গ্যাস নিতে পারি না, গ্যাসের প্রেসার কম, 100-150 টাকার গ্যাস ঢোকে আর ঢোকে না। 8টার থেকে এখানে সিরিয়ালে আছে। সরকারের কাছে দাবি এইটাই আমাদের, যে আমরা যেন পাম্পে গ্যাসটা পাই, কারণ এটাতে আমাদের রিজিক। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা গাজীপুরের টঙ্গী, এখানেও ভোর থেকে দেখা গেছে লম্বা সারি। প্রেসার যেখানে 210-20 থাকার কথা, সেখানে প্রেসার চলে আসছে 110-20-এ। গ্যাস পাওয়া যায় না, প্রেসার থাকে না। একবার গ্যাস নিয়ে ঢাকায় যাই, আবার আসা যায় না। সাভারেও একই চিত্র। সিএনজি ফিলিং স্টেশন ও কারখানায় দেখা গিয়েছে গ্যাসের তীব্র সংকট। কোথাও কোথাও তীব্র ভিড়ে বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ে ঘটে এমন ঘটনা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঘটেছে হাতাহাতির ঘটনাও। হুজুগে বাঙালি কেউ একজন বলছে উরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আর তেল ঢুকবে না। হুজুগে সবাই তেল নিতে চলে আসছে। প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে জ্বালানির কোনো সংকট নেই, সবই গুজব। 2টার পর থেকে মানুষ খুব তেল নেওয়ার জন্য ভিড় করতেছে, কিন্তু আমাদের তেল প্রচুর পরিমাণ আছে, তেলে কোনো সমস্যা নাই, সংকট নাই। সরকারিভাবে জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই কেটে যাবে গ্যাসের সংকট। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, রাজধানী সহ সারা দেশেই দেখা দিচ্ছে গ্যাস সংকট, এবং এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সহকর্মী মাইদুল ইসলাম হিমেল আছেন যুক্ত। তার কাছ থেকে জেনে নেব। হিমেল, যেমনটি আমরা জেনেছি যে তীব্র গ্যাস সংকটের কারণে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। আপনি এখন কোন স্টেশনে আছেন এবং কি অবস্থা দেখছেন সেখানে? অর্থী, যেমনটি আপনি বলছিলেন যে গ্যাস সংকটের কথা, সেই গ্যাস সংকটের যে তীব্র ভোগান্তির চিত্র, সেই চিত্র কিন্তু এই সিএনজি স্টেশনটিতে দেখা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ের যে 1 সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে। এবং এখানে কিন্তু গ্যাস সরবরাহ কিন্তু একদমই বন্ধ রয়েছে, যে কারণে যানবাহনগুলো কিন্তু অপেক্ষা করছে। এবং যেসব যানবাহন সকাল থেকে অপেক্ষা করেছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। এবং এখানে যেসব যানবাহন অপেক্ষায় রয়েছে তারা আসলে জানে না যে কোন সময় আসলে তারা তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাবে। এবং এর ফলে কিন্তু একটি ব্যাপক ভোগান্তির চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এবং যানবাহনের যে একটি দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চালকরা কিন্তু অলস সময় কাটাচ্ছে এবং তাদের কিন্তু একটি কপালে কিন্তু একটি চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, যে আসলে তারা এই কাজটি করেই, যারা সিএনজি চালক রয়েছেন তারা এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং গ্যাস না পাওয়ার ফলে কিন্তু তাদের যে জীবিকা নির্বাহ করা, যে তারা গাড়ি চালাতে পারছে না এবং তাদের
জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। সেই কারণে তারা অনেকটা ভোগান্তিতে রয়েছে, চিন্তিত রয়েছে যে কিভাবে আসলে তারা জীবিকা নির্বাহ করবে। এবং যেসব অন্যান্য যানবাহন রয়েছে, প্রাইভেট কার রয়েছে বা অন্যান্য গাড়ি রয়েছে, যেসব সিএনজি চালিত গাড়ি, সেগুলোও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তারাও কিন্তু তাদের দিনের স্বাভাবিক কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারছে না। এবং তারা কিন্তু এটি সুষ্ঠু কিন্তু সমাধান চাচ্ছে, দ্রুত সমাধান চাচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে তারাও কিন্তু এই গ্যাসের যে চাপ কমে যাওয়া, সেটির ফলে কিন্তু গ্যাস দিতে পারছে না চাহিদা মতো, এবং এই পাম্পে যে একদমই বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু তারা এই গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছে না। এবং সব মিলিয়ে একটি ভোগান্তির চিত্র এই সিএনজি স্টেশনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে লম্বা সারি, এবং এটি কিন্তু শুধু পাম্পে নয়, পাম্পের বাহিরে যে মূল সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু একটি লম্বা সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের যে এই সিএনজি স্টেশনের সবশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। মায়াদুল ইসলাম হিমেল জানাচ্ছিলেন তেজগাঁও ফিলিং স্টেশন থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে বদ্ধপরিকর সরকার, যা বাস্তবায়নে কাজ চলছে। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসার সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্য আছে। বাংলাদেশ টেকসই এবং স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে, আর দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এর জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশন সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best. নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং 1989 সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে। তাকে 2 দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে তাকে আদালতে হাজির করা হয়। গত 16 জুলাই বনানী ডিওএইচএস এলাকার একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে, এখন তো বলা। দেশের স্বাস্থ্য খাতকে আরও মানবিক এবং দক্ষ করে তুলতে চিকিৎসা শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে রাজধানী হলি ফ্যামিলি হাসপাতালের কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন তিনি। কৃতি মেডিকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন পুরস্কার এবং সনদ। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও মানবিক স্বাস্থ্যসেবা এই 3 লক্ষ্য সামনে রেখে শিক্ষাক্ষেত্রে সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান উন্মোচন করেন ক্লিনিক্যাল গাইডলাইনের মোড়ক। গ্রামীণ স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে চিকিৎসকদের শিক্ষা জীবন থেকেই দেশ সেবার মানসিকতা গড়ে তুলতে হবে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর।
এই পরিস্থিতির হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং জনমুখী স্বাস্থ্যনীতি প্রণয়নে ডাক্তার জুবাইদা রহমানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উঠে আসে আয়োজনে। কাজে এই দায়িত্ব পালন করার যে গুরু ভার আপনাদের এবং আমাদের উপর পড়েছে, এটি তো মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন না, উনি সুযোগ করে দিয়েছেন, আপনাদের আমাদের করতে হবে। কাজে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের যে দাবি। শেষে বিভিন্ন পেশাগত পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেডিকেল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সরকার আগামী 4 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। বলেন, এই লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি এবং এনজিওর সমন্বয়ে একটি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নত চক্ষু চিকিৎসা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আলোচনা হয়েছে আই কেয়ার নিয়ে। বিশেষ করে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ এবং আগ্রহ দেখিয়েছেন রিফ্র্যাক্টিভ এরর এবং স্কুল চিলড্রেন এবং চিলড্রেন অ্যাজ এ হোল। ন্যাশনাল আই কেয়ার ইনিশিয়েটিভ নেব আমাদের সরকারের পক্ষ থেকে, যেখানে মূলত আমরা এই কাজগুলোই করতে চাচ্ছি। রিফ্র্যাক্টিভ এরর নিয়ে কাজ করতে চাচ্ছি, ক্যাটারাক্ট নিয়ে করতে চাচ্ছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে করতে চাচ্ছি অ্যাজ এ প্রায়োরিটি। দেন এগুলোর সঙ্গে অন্যান্য গ্লকোমা সহ বিষয়গুলো আসবে। 2013 সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক অভিযোগ আগামী 27 জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞ এবং মানবতা বিরোধী অপরাধে দীপু মনি সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ, শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব তথ্য জানান। আরো যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং অন্যান্য যারা পারপেট্রেটর যারা এটার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন আমাদের চলমান। সেটা যখন ইনভেস্টিগেশন রিপোর্ট কমপ্লিট হবে তাদের বিরুদ্ধে আবার আলাদা রিপোর্ট সাবমিট হবে এবং বিচার কাজ চলবে। শাপলা নিয়ে আগামী সোমবার দিন আপনাদেরকে ব্রিফিং করব, আশা করি ওই দিন ইনশাআল্লাহ ফরমাল চার্জ দেব। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের নারী ওয়াশরুমে গোপনে ক্যান্টিন কর্মীর মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরে হাদি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার রাতে নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়া যায়। পরে অভিযুক্ত ক্যান্টিন কর্মীর ব্যবহৃত মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া যায়। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ভেন্টিলেটরের ফাঁকে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণ করতেন এবং তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ভারতে প্রশ্ন ফাঁস জালিয়াতি নিয়ে চলমান ছাত্র বিক্ষোভের মাঝে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিতে দেশে বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। রাজপথ উত্তাল, রোদ বৃষ্টি উপেক্ষা করে অধিকার আদায়ের লড়াইয়ে রাস্তায় অনড় হাজারো শিক্ষার্থী। চূড়ান্ত অবরোধ ও সরাসরি লড়াই চতুর্থ দিনে গড়ালো। স্মরণকালের অন্যতম তীব্র ছাত্র আন্দোলনে স্লোগানে প্রকম্পিত চারপাশ। দীর্ঘদিন ধরে চলা প্রশ্ন ফাঁস বিতর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমবারের মতো বার্তা দিলেন নরেন্দ্র মোদী। এক্সে দেয়া পোস্টে দোষীদের বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। হুঁশিয়ারি দেন, তরুণদের ভবিষ্যৎ নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কয়েক মিনিটের মধ্যেই এর কড়া প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী। শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও দোষীদের আড়াল করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে তিনি শিক্ষামন্ত্রীর বরখাস্ত, ক্ষমা প্রার্থনা এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।
কংগ্রেস নেতার দাবি, গত 10 বছরে 150 বার প্রশ্ন ফাঁস হলেও কারো সাজা হয়নি। প্রধানমন্ত্রীর এমন বার্তার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবিতে সামাজিক মাধ্যমে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে অভিযোগ করে বলেন, 1 মাস ধরে চলা তাদের শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করতে বাইরে থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লোক পাঠাচ্ছে বিজেপি। এখন আন্দোলন গতি পেয়েছে আর সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য বিজেপির কর্মীদের পাঠানো হচ্ছে। তারাই পাথর ছুটছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে এবং তারপর বিজেপির গুন্ডারা এসে পাথর ছোড়ে এবং সিজেপির সমর্থকদের বদনাম করে। ককরোচ জনতা পার্টি কে লোগোं को बदनाम करते हैं। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেনজি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টির আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছে বিরোধী দল, নাগরিক সমাজ এবং প্রবাসী ভারতীয়দের একাংশ। তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধু শিক্ষা সংস্কারের লড়াই নাকি ভারতের রাজনীতিতে নতুন এক পরিবর্তনের সূচনা? বিশ্লেষকরা অবশ্য বলছেন, গণ অভ্যুত্থানের রূপ নেবে না এই আন্দোলন, তবে সাধারণের তোপের মুখে পড়েছে সরকার। ভারতের ছাত্র সমাজ অধিকার আদায় নেমেছে রাজপথে। ন্যায়ের দাবিতে তাদের বজ্রকণ্ঠ কম্পন তুলেছে শাসকের রথে। মেডিকেল প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির আগুন ছড়িয়েছে ভারতের একাধিক রাজ্যে। স্লোগান উঠেছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের, পুলিশি জুলুম বন্ধের। আন্দোলনে বিরোধী আইন প্রণেতা, নাগরিক সমাজ ও প্রবাসী ভারতীয়দের যোগদান, সব মিলিয়ে যেন গণবিক্ষোভের প্রতিচ্ছবি। তীব্র এই বিক্ষোভের লেলিহান শিখা ভারতীয় শোষক ও শাসক গোষ্ঠীর ভিত কাঁপালেও তা এখনই গণ অভ্যুত্থানে রূপ নেবে না বলে মত ভারতীয় বিশ্লেষকদের। ভারতের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দরা এতটাই শক্তিশালী যে এখানে রাস্তার আন্দোলন করে আপনার সরকার ফেলে দেওয়া, গণ অভ্যুত্থান করে সরকারকে উল্টে দেওয়া, শাসনতন্ত্রকে ফেলে দেওয়া, এটা সম্ভব। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে হয়ে যাওয়া ছাত্র বিক্ষোভ থেকে গণ আন্দোলন সরকার পতনের কারণ হলেও 36 রাজ্যের ভারতে তা সম্ভব নয় বলে মত এই বিশ্লেষকের। বাংলাদেশের কথা, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে সফল হয়েছে তার একটি মাত্র কারণ হচ্ছে সেখানে দীর্ঘ 15 বছর ধরে একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসন চলেছে। সরকারের স্থায়িত্ব নেই, নেপালে দুর্নীতি, আর শ্রীলঙ্কাতে ছিল হচ্ছে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুরবস্থা। দেশগুলি বাস্তবতা যেহেতু ভিন্ন, তাই এই দেশগুলির সাথে বৃহত্তর ভারতকে তুলনা করাটা মনে হয় ঠিক হবে না। দেশটিতে চলমান আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি মুম্বাইয়ে গণজমায়েত নিষিদ্ধ করেছে। এতে বিপরীতমুখী পদক্ষেপই সরকারকে সাধারণের তোপের মুখে ঠেলে দিয়েছে বলেও মত বিশ্লেষকদের। ছাত্রদের প্রতি এই লাঠিচার্জ উচিত হয়নি। এই ব্যর্থতার দায় তো নৈতিক দায় কাউকে নিতেই হবে। এমন অবস্থায় ভারত গণ অভ্যুত্থানের পথে হাঁটছে কিনা তা এখনো স্পষ্ট নয়, বরং ছাত্রদের দাবি পূরণ হওয়া মাত্র বিক্ষোভ প্রশমন সম্ভব বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।